মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। চিকেনের শেষ টুকরোটা গামলায় হাত দিয়ে ছোঁ মেরে তুলে নিয়ে এক নিঃশ্বাসে সেটাকে মুখে পুরে আচ্ছা মতো চিবিয়ে তারপর রাধাদা বললেন, ভূত কিনা জানি না, তবে একবার এক অদ্ভুতের সঙ্গে আমার আলাপ হয়েছিল ওই কোচবিহার থেকে ফেরার সময়। তোরা শুনতে চাস তাহলে বলতে পারি। মেসের সবাই সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ রাধা বলো বলো, এই রাধা বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, শুনবো না ওইটা, শুনবো তো, তুই বলো বলো বলো। রাধাদা কিন্তু তক্ষুনি গল্প শুরু করলো না। আরও কয়েকবার মাংসটাকে চিবিয়ে সম্পূর্ণ রস বের করে সেটাকে গিলে আধ খোলা চোখে তাকালেন সবার দিকে। দারুণ রেঁধেছিস কিন্তু মাংসটা রবিন, দারুণ। করুণ চোখে মৃদু হাসল রবিন। থ্যাঙ্কস রাধাদা। রাধাদা বলল, হাত মুখটা ধুয়ে নি, আবার জুত করে বসে বলছি, তোমার সব খাওয়া দাওয়া শেষ করে নে। আর খাওয়া 1.5 কিলো মাংসের 1 কিলো একাই টেনেছে রাধাদা, বাকি হাফ কিলো মেসের বাকি 7 জন। পেটুক লোক দ্বিতীয়টি দেখিনি। চাপা গলায় সুকান্তকে বলল বিপ্লব। সুকান্ত বলল, না পারি গিলতি না পারি ওগুলাতে। রাধাদা ওরফে রাধা সুন্দর ব্যানার্জি, ওদের সিনিয়র, পাশের ঘরেই থাকে। মেসে এই ঘরে ভালো রান্না বান্না হলেই ঠিক গন্ধ পেয়ে চলে আসে। তারপর বেশিরভাগ মাংস নিজে খেয়ে একটা গাল গপ্প মেরে বেরিয়ে যায়। বিরস মনে হাত মুখ ধুয়ে রাধাদাকে ঘিরে বসলো ওরা। রাধাদার গল্পগুলো গুল হলেও শুনতে নেহাত মন্দ লাগে না। মাংস তো আর জুত করে খাওয়া গেল না, বরং গল্পই শোনা যাক। রাধাদা বলল, এবার গল্পটা বলা যায়, শুনতে হবে। তো বছর 5 আগের কথা বুঝলি। বাবা তখন সবে গাড়ি কিনেছেন। কয়েক মাস চালিয়ে আমিও বেশ হাত পাকিয়ে নিয়েছি। ওই গাড়ি নিয়ে একদিন বেরিয়ে পড়লাম কোচবিহার, মামার বাড়ি। আমার মেজ মামা ওখানে বিরাট এক ব্যবসা ফেঁদে বসেছেন, 20 টাকার কারবার। মামা মামি দুজনেই অনেক দিন ধরে বলছিলেন যাওয়ার কথা। একটা ভালো দিন দেখে গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম। 10 দিন মামা বাড়িতে থেকে জমিয়ে খাওয়া দাওয়া করে 11 নম্বর দিনে আমি ফেরার পথ ধরলাম বুঝলি। তো মোটামুটি 14 ঘন্টার মতো লাগে কলকাতা পৌঁছতে পাটনা থেকে। ভোর 5টার দিকে যখন গাড়িতে স্টার্ট দিলাম তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। 1 ঘন্টার মতো টানা গাড়ি চালিয়ে ভোর ভোর একটা চায়ের দোকানের পাশে গাড়ি দাঁড় করালাম। সেখানে 1 কাপ চা আর সিগারেট টেনে যখন গাড়িতে স্টার্ট দিলাম তখন পূব আকাশ রক্ত রক্তিম। আমি আপন মনে সিগারেট টানতে টানতে হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছি। ক্রমশ আলো ফুটে উঠছে চারপাশে। সেই আলো চিরে হুঁশ হুঁশ বেরিয়ে যাচ্ছে ট্রাক লরি। নরম আকাশে ঝাঁক ঝাঁক পাখি। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় ক্ষেত আর ক্ষেত। সে এক অপূর্ব সকাল বুঝলি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই আমি লাফিয়ে উঠলাম। কোনো ক্রমে ব্রেক কষে দাঁড় করালাম গাড়িটাকে। পিছনের সিটেও কে বসে আছে? রোগা প্যাকাটি চেহারা, ময়লা রং। আমি ওকে দেখতে পেয়েছি দেখে কান পর্যন্ত দাঁত বের করে হাসছে। আমার তো তখন রাগ সপ্তমে। আমি বললাম, কোন হো তুম? লোকটা প্রথমে খ্যাঁচ খ্যাঁচ করে হাসলো, তারপর বিশুদ্ধ বাংলায় বলল, আগে স্যার, আমার নাম রমাকান্ত। কামার? না স্যার, রায়। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমার গাড়িতে কি করছো? এমনি উঠে পড়লাম স্যার, বাড়ি যাব। বাড়ি যাবে? বাড়ি কোথায়? লোকটা একটু বিরস বদনে বলল, আগে আমার বাড়ি বীরভূম। এখন বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, কলকাতা কিছু একটা হলেই আমি খুশি। হ্যাঁ মানে? মানে স্যার,
ছিল বীরভূম, এখন কিছু একটা পেলেই খুশি। এই কিছু একটা পেলেই খুশি মানে কি? মানে কিছুই না স্যার, দয়া করে আপনি আমাকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নিয়ে চলুন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে রইব স্যার। লোকটা হাত জোর করে বলল। হ্যাঁ, সে না হয় নিয়ে গেলাম, তুমি এখানে এসেছিলে কি করতে? স্যার এসে তো ছিলাম কাজে, তারপর আর যেতে পারিনি স্যার। কেন পারোনি কেন? সে অনেক গল্প স্যার, আপনার বিশ্বাস হবে না। আপনি দয়া করে আমাকে বাড়ি নিয়ে চলুন স্যার। আমি এবার একটু রাগী গলায় বললাম, দেখো বাপু, তুমি কে না কে আমি তোমাকে চিনি না, জানি না। যদি তুমি আমাকে খুলে সব না বলো তাহলে বাড়ি তো দূর, সামনের থানায় তোমাকে লকআপে ঢুকিয়ে দেবো আমি। আমার হুমকি শুনে লোকটা একটু কাঁচু মাচু করে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বলছি স্যার, তবে বিশ্বাস না হলে কিন্তু আমার দোষ না। হ্যাঁ বলো বলো। স্যার রমাকান্ত সুরেলা গলায় ডাকলো, একটা কথা। হ্যাঁ বলো। বলছি এই আপনি ভয়টা পাবেন না তো? আমি এবার হো হো করে হেসে উঠলাম। ভয়? রাধা সুন্দর ব্যানার্জি ভয় পাবে? তুমি তুমি শুরু করো বাপু, তোমার গল্পটা শুনি, শুরু করো। রমাকান্ত তার গল্প শুরু করলো। স্যার আমি আসলে মানুষ না, আমি ভূত। বছর 4 আগে কোচবিহার এসেছিলাম পেটের দায়ে। এক বন্ধু এখানে একটা কারখানায় কাজ করত, ওই আমাকে এনেছিল স্যার। ওইখানেই আমি কাজে ঢুকলাম। এক সন্ধ্যায় কাজ শেষ করে ঘরে ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যাই স্যার। তারপর থেকে ভূত হয়ে আমি এইখানেই আছি স্যার। প্রথমে খুব একটা সমস্যা হচ্ছিল না স্যার, কিন্তু যত দিন যাচ্ছিল একটা অদ্ভুত ঝামেলা তৈরি হচ্ছিল স্যার। আমি জিজ্ঞেস করলাম, ঝামেলা? কি ঝামেলা? আগে স্যার খাবার। আমি হলাম স্যার ঘটি ভূত। জ্যান্ত থাকতে প্রতি রবিবার দুপুরবেলা পাঁঠার মাংস না হোক সপ্তাহে 2-3 বার আলু পোস্ত অন্তত খেতাম স্যার। তার উপর শেষ পাতে একটু চাটনি, নলেন গুড়ের রসগোল্লা। আহা, মরার পরেও স্যার অভ্যেসটা গেল না। কথায় আছে না, স্বভাব যায় না মূলে। হ্যাঁ সেইটাই স্যার। তো আমার প্রবলেমটা হলো এইখানে, এই তল্লাটের সব ভূতই প্রায় বাঙাল। শুধু বাঙাল না, একেবারে কাঠ বাঙাল, ঢাকা বিক্রমপুরের লোক। আর ওদের যা খাওয়ার ছিরি স্যার, সব কিছুতেই গাদা গুচ্ছের লঙ্কা, মাছ, শাক একসাথে দিয়ে ঘন্ট বানানো। ওসব কতদিন রুজবে বলুন দেখিনি স্যার? এক একটা জনের গা ভর্তি মাছের গন্ধ। গোটা কয়েক ঘটি ভূত যা আছে তারা সবাই বড় লোক ভূত, উচ্চ বর্ণের লোক। ওদের সাথেও আমি মিশতে পারলাম না। কাছে গেলেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত স্যার। আমি একটু অবাক হয়ে বললাম, ভূতের মধ্যে ওই সব জাতপাত আছে নাকি? রমাকান্ত হেসে বলল, নেই আবার? হ্যাঁ, ভূতের ভিতরে স্যার ব্রাহ্মণ ক্ষত্রিয় সব ভাগ করা। আর নমশূদ্র হলে তো আর স্যার কথাই নেই। হ্যাঁ, এরা দু চক্ষে দেখতে পারে না। ওদের কারোর সঙ্গে বেশি দিন আমার পোষালো না স্যার। শেষে আমি একা একাই ঘুরে বেড়াতে লাগলাম। আর না খেতে পেয়ে শুকিয়ে আমি কাঠ হতে থাকলাম স্যার। মানে আপনি তো দেখতেই পাচ্ছেন স্যার, না খেতে খেতে কি অবস্থা হয়েছে আমার। ভূত বল প্রয়োগ করে যে ভেসে ভেসে চলে যাব সেই জোরটুকু আমার শরীরে আর নেই স্যার। ভূতের জাদু ফাদু আমি শিখতে পারিনি স্যার, অত পরিশ্রম আমার শরীর দেয় না স্যার। ওই যে দোকানটায় আপনি চা খাচ্ছিলেন, ওই দোকানের পাশের বট গাছটায় আমি ঝুলেছিলাম গত 7 দিন ধরে। একটা দেশি গাড়ি খুঁজছিলাম স্যার, পেলেই চেপে পড়বো। তো তুমি তো ট্রেনেও যেতে পারতে। হ্যাঁ স্যার, পারতাম তো, কিন্তু টিকিট ছাড়া তো আর উঠতে পারবো না। আর ওই বাঙাল ভূতগুলো স্যার আমাকে টিকিট দেবেও না, আমাকে তো ওরা চিনে ফেলেছে। ভূতের টিকিট? আমি আঁতকে উঠলাম। হ্যাঁ স্যার, ওই কয়েক বছর হলো চালু হয়েছে। আগে লাগতো না স্যার, এখন ভূতেরও টিকিট লাগে।
আপনাদের যেমন টিকিট কাউন্টার আছে আমাদেরও আছে, সব স্টেশনেই থাকে। টিকিট ছাড়া এখন আর আমরা ট্রেনে উঠতে পারি না স্যার। গল্পের এই পর্যায়ে রাধাদাকে থামিয়ে রবিন ফিচেল হেসে জিজ্ঞেস করলো, ঠিক আছে রাধাদা, বলছি রমাকান্ত যখন বেঁচে ছিল তখন কি খেত তাহলে? রবিনের কথা শুনে চোখ পাকিয়ে ওর দিকে তাকালো রাধা সুন্দর, তারপর গম্ভীর গলায় বলল, গল্পের মাঝখানে বাধা দিবি না। কত বড় ইনসেনসিটিভ হচ্ছিস তোরা এক একটা। লোকটা থোড়ি ভূতটার জীবনের করুণ কাহিনী শুনে তোরা ঠাট্টা করছিস? হ্যাঁ, যেটা বলছিস সেটা মন দিয়ে শোন। রবিনকে ধমক দিয়ে আবার শুরু করলো রাধা সুন্দর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রমাকান্তের অসহায় অবস্থা দেখে বড় মায়া লাগলো আমার। আমি গাড়ি স্টার্ট দিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, চলো। সেই শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল রমাকান্ত। আমি আমি আজীবন আপনার গোলাম হয়ে রইব স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনব। 3টে বছর এরা আমাকে জ্বালিয়ে মেরেছে স্যার। ভাগ্যিস আজ আপনার গাড়িটা ওই দোকানে থেমেছিল। আর কয়েকদিন এই অবস্থায় পড়ে থাকলে আমি আবার মরে যেতাম স্যার। এত দূর বলে থামলো রাধাদা। সুকান্ত প্রশ্ন করলো, শেষ? কেমন ছোট গল্পের মতো না? রাধাদা ঘাড় নাড়ল। হ্যাঁ, শেষ। মানব জিজ্ঞেস করলো, এই রাধাদা, তুমি ওকে বাড়ি এনেছিলে? কেন আনবো না? হ্যাঁ, দেখ, সে আমি যতই বাঙাল হই, একটা লোক খেতে না পেয়ে কষ্ট পাচ্ছে তা তো আর আমি হতে দিতে পারি না, তাই না? বিপ্লব মুচকি হেসে প্রশ্ন করলো, তা সে রমাকান্ত এখন কোথায়? হ্যাঁ? রাধাদাও হাসলেন। আমার সঙ্গেই থাকে। কথাটা বলি ঘরের এক কোণের দিকে তাকিয়ে অদৃশ্য কোনো মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে রাধাদা বলল, কি রে রমা, আমি সব ঠিক বলেছি তো? রাধাদার এমন কথায় এক মুহূর্তের জন্যে মেসের সবাই শিউরে উঠে সেদিকে তাকালো। মেসের ওই কোণটাতেই রবিনের খাট, কিন্তু কই, সেখানে তো কেউ নেই, ফাঁকা। রাধাদা বলল, ওই যে রবিনের খাটের উপর বসে আছে রমাকান্ত, ওকে আর আমি বীরভূম যেতে দিইনি। কলকাতাতেই আমি আমার সঙ্গে নিয়ে আসি। ও এখন আমার সঙ্গেই থাকে, ঘুরে ফিরে খায় দায়। এই যে আমি এত খাই, হ্যাঁ, কেন বুঝলি তো? অর্ধেকটা রমাকান্ত খায় আর বাকি অর্ধেকটা আমি। তোরা তো ভাবিস যে আমি পেটু। আরে বাবা, না রে, না, সেটা নয়। লোকে মানব সেবাটুকু এখন আর করতে চায় না। আর আমাকে দেখ, আমাকে দেখ, আমি ভূত সেবা করে চলেছি। এটা কি চারটিখানি কথা ভাই? সব লোকে পারে না, সব লোকে পারে না। চল, যাকে গল্প শেষ, আজকে উঠি। রমাকান্ত বাবা, চলো, রবিনকে শুতে দাও, ওর খাটটা এবার ছাড়ো। আর কোনো কথা না বলে রাধাদা বেরিয়ে গেল। সবাই ওর মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ। খানিক বাদে পরিবেশ একটু স্বাভাবিক হতে মিনমিনে গলায় রবিন বলল, আজকে তোদের কোনো একটা খাটে আমাকে নিয়ে নে না, আমার খাটটা আজকে ফাঁকাই থাক। ওদের রুম থেকে বেরিয়ে বেশ একচোট হাসলো রাধা সুন্দর। ছেলেগুলোকে বেশ ভয় দেখানো গেছে। 12 ভূতের মোড় থেকে 4টে সিগারেট কিনে একটা টানতে টানতে ক্যাম্পাসের দিকে হাঁটা শুরু করলো সে। 2 দিন পর গরমের ছুটি পড়বে। সপ্তাহ 2 জন্য বাড়ি ফিরতে হবে, এটা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল রাধার। ইদানিং যাদবপুর ছেড়ে ওর কোথাও যেতে ইচ্ছে করে না। কেমন একটা অদ্ভুত মায়া আছে এই জায়গাটার। পৃথিবীর অন্য যে কোনো জায়গার থেকে এই জায়গাটা আলাদা। সেদিন বেশ রাত করেই মেসে ফিরল রাধা সুন্দর।
বড্ড বেশি নেশা হয়ে গেছে আজ। পরদিন সন্ধে হতে না হতেই মেস খালি হয়ে গেল, সবাই বাড়ি যাচ্ছে। সুকান্তদের ঘরে গিয়ে রাধাদা দেখলো ওরা সব ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। একটু কপট উদাসীনতা দেখিয়ে রাধাদা বলল, ইস, তোরা চলে যাচ্ছিস? কোথায় ভাবলাম আজকে তোদেরকে একটু চিকেন ফিকেন রান্না করে খাওয়াবো। মৃন্ময় হাসলো। থাক রাধাদা থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি কবে যাচ্ছ? রাধাদা বলল, আমি বা কাল সকালে বেরোবো। তোরা সাবধানে যাস। হ্যাঁ, টাটা। 2 সপ্তাহ গরমের ছুটি কাটিয়ে রাতের ট্রেনে যাদবপুরে ফিরল রাধাসুন্দর। 11:30টার দিকে যখন ও যাদবপুর স্টেশনে নামলো তখন স্টেশন প্রায় ফাঁকা। তার উপর 8:30টা থেকে শুরু হয়েছিল কাল বৈশাখী, ফলে সন্ধ্যা বাজারটাও আজ প্রায় বন্ধ হয়ে গেছে বর্ষার দাপটে। প্ল্যাটফর্ম থেকে নেমে একটা টঙের দোকান থেকে সিগারেট কিনলো রাধাদা। তারপর ক্যাম্পাসের দিকে হাঁটা শুরু করলো। কয়েকজন বন্ধু এর মধ্যে এসে গেছে ক্যাম্পাসে। ওদের সঙ্গে কিছুক্ষণ নেশা করে তারপর রুমের দিকে যাওয়া যাবে না হয়, এইটা ভেবেই ক্যাম্পাসে ঢুকলো রাধাদা। একে তো ছুটির সময়, তার উপর আধ ঘন্টা হলো ঝড় থেমেছে। ক্যাম্পাস প্রায় ফাঁকা বললেই চলে। অন্যদিনের মতো মাঠের জটলাটাও আজ নেই। রাধাসুন্দর, পুলক আর অন্তিক 3 বন্ধু স্টাফ নিয়ে ঝিলের ঘাটে বসলো। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ, এমন বাতাসেই তো নেশা চড়ে। অন্তিক বলল, কি হয়েছে তো রাধা? বাড়িতে যাওয়ার পর তোকে আর ফোনে পেলাম না। রাধা বলল, যাওয়ার 2 দিন পর ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেল। আমার বাড়ি তো জানিস, কোন অজ পাড়া গায়ে। কবে সেই সারাতে দিয়েছিলাম, কালকে ফোনটা হাতে পেলাম। পুলক বলল, আমিও সেটাই ভাবছিলাম, মানে এমনি তোর বাড়ির সব খবর ঠিকঠাক তো? রাধা ঘাড় নাড়ল। হ্যাঁ, সব চলছে। পরপর 2খানা জয়েন্ট শেষ করে যখন ওরা 3 জন উঠল ততক্ষণে ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে গেছে। বর্ষা শেষের জলীয় হাওয়ায় পুরো ক্যাম্পাস ভরে আছে। 4 নম্বর গেট থেকে বেরোলো 3 বন্ধু। পুলক আর অন্তিক থাকে মেইন হোস্টেলে, আর রাধাসুন্দর বিক্রমগড়ে। অন্তিক বলল, আজ নয় হোস্টেলেই থেকে যা। রাধা বলল, না, ইডবি থেকে ঠিক রিক্সা ফিক্সা কিছু একটা পেয়ে যাবো। চাপ নিস না, তবে যদি না পাই তাহলে আমি ফেরত আসছি। যা, টাটা। ওদেরকে বিদায় দিয়ে 8B'র পথ ধরল রাধাসুন্দর। মৃত নদীর মতো চুপচাপ শুয়ে আছে রাজা মল্লিক রোড। মাঝে মধ্যে 1-2 লরি নয়তো ট্যাক্সি যখন শব্দ করে আসছে তখনই কেবল বোঝা যাচ্ছে যে এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব এখনো আছে। না, 8B'তে কোনো রিক্সা পাওয়া গেল না। রাধাসুন্দর ভাবছিল মেন হোস্টেলে ফিরবে কিনা। ঠিক সেই সময় শুরু হলো বৃষ্টি। 8B'র যেখানে কেকের দোকান আর লায়লকার মাঠ যাওয়ার গলিপথ মিশেছে, ওইখানে একটা শেডের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না রাধার। শেষে প্রায় মিনিট 20 ওরকম দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা ঢিমে তালে চলতে চলতে এগিয়ে এলো ওর দিকে। ঝড় বৃষ্টিতে ভিজে রিক্সাওয়ালা পুরো চুপসে গেছে যেন। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে সে। বিক্রমগড় সুখেনে দোকান যাবে? রিক্সাওয়ালা ঘাড় নাড়ল। রাধাসুন্দর আর একটাও কথা না বাড়িয়ে 1 লাফে উঠে পড়ল রিক্সায়। যেমন ধিমে তালে টলতে টলতে রিক্সা এসেছিল তেমন ভাবেই আবার এগিয়ে চলল বিক্রমগড়ের রাস্তায়। ক্রমশ ধরে এলো বৃষ্টি। বৃষ্টির শব্দ একটু কম হতেই একটা অদ্ভুত শব্দ কানে এলো রাধাসুন্দরের। ওর মনে হলো আশেপাশে কোনো 4 পেয়ে জন্তু যেন হাঁসফাঁস করছে, অনেকটা গরু বা ঘোড়া যেমন করে। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো রাধাসুন্দর। বিক্রমগড়ের এই রাস্তাতে কুকুর প্রচুর আছে এটা সত্যি, কিন্তু গরু বা ঘোড়া তো থাকার কথা নয়। রিক্সা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলো।
গলিপথ অন্ধকার, বোধহয় ঝড়ের সময় ট্রান্সফরমার উড়েছে। রাধা সুন্দর বলল, আমি ফ্ল্যাশ জ্বালবো? রিক্সাওয়ালা ঘড়ঘড়ে গলায় বলল, না, লাগবে না। আর কথা বাড়ালো না রাধা সুন্দর। হঠাৎ একটা জিনিস খেয়াল পড়তেই শিউরে উঠল সে। বহুদিন সে রিক্সায় চড়ছে, নিজেও সাইকেল চালাতে জানে। সাইকেল বা রিক্সার প্যাডেলের সঙ্গে পা লাগলে কেমন শব্দ হয় সেটা রাধা সুন্দর জানে। সেই শব্দ মোটেও এমন শব্দ নয় যেটা এখন সে শুনছে। রিক্সাওয়ালা যতবার প্যাডেলে পা রাখছে ওর মনে হচ্ছে একটা ধাতব কোনো কিছুর সঙ্গে যেন প্যাডেলের ধাক্কা লাগছে, ঠক ঠক করে। লোকটার পা কি কাঠের পা নাকি? এতক্ষণে রাধা আরো একটা জিনিস খেয়াল করল। 4 পেয়ে জানোয়ারের যে হাঁসফাঁস সে শুনেছিল সেটা যেন আরো তীব্র হচ্ছে ধীরে ধীরে। সেই সঙ্গে কেমন একটা গন্ধ এই রিক্সার চারপাশে ঘোরাফেরা করছে। রাধাসুন্দর একবার ভাবলো ফ্ল্যাশ জ্বালিয়ে পুরো ব্যাপারটা দেখবে, যদিও শেষ পর্যন্ত সেই ইচ্ছে দমন করেই সে বসে থাকলো। যদি সত্যি সত্যি ভুলভাল কিছু দেখে ফেলে তাহলে নির্ঘাত সে এইখানেই হার্টফেল করে মরে যাবে। এমনিতেই গাঁজার নেশায় মাথার মধ্যে হাজার রকমের চিন্তা ব্যবচ্ছেদ ঘটাচ্ছে ক্ষণে ক্ষণে। নতুন কোনো অলৌকিক চিন্তা মাথায় ঢোকানোর কোনো মানেই হয় না। আরও মিনিট 10 পরে রিক্সা এসে থামলো সুখেনের পানের দোকানের পাশে। একটা টিমটিমে আলো জ্বালিয়ে সামনের মোড়ে ইউসুফ মিয়ার টঙের দোকান তখনও জীবিত। রাত বিরেতে সিগারেটের প্রয়োজন পড়লে তখন ওই ইউসুফ মিয়াই এই অঞ্চলের মেসের ছেলেপিলেদের একমাত্র ভরসা। তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রিক্সা থেকে নেমে ব্যাগটা কাঁধে তুলে রিক্সাওয়ালার সামনে এসে দাঁড়ালো রাধা সুন্দর। প্রায় অন্ধকার গলিতে আবছা দেখা যাচ্ছে রিক্সাওয়ালার মুখ। চেহারার গড়ন বেশ কঠোর, শক্ত চোয়াল। রাধা সুন্দর বলল, কত হয়েছে? রাধা ধরেই নিয়েছিল যে এই বৃষ্টির মধ্যে 50 টাকার কম ভাড়া কিছুতেই হবে না। রিক্সাওয়ালা যদিও রাধা সুন্দরের কথার কোনো উত্তর দিল না। যেমন ভূতের মতো রিক্সার ওপর বসেছিল তেমনই বসে রইল। রাধা আবার প্রশ্ন করল, কি হলো বলো, কত দেব? এতক্ষণ রাধা সুন্দর রিক্সাওয়ালার মুখের দিকে তাকিয়েই কথা বলছিল। এইবার প্রথম তার চোখ পড়ল রিক্সাওয়ালার পায়ের উপর। অমন লোমশ পা রাধা আগে কোনোদিন দেখেনি। যেন পায়ের বদলে একজোড়া কালো মেহগনি কাঠ, আর পায়ের পাতার জায়গায় ওটা কি? সব হয় শিউরে উঠল রাধা সুন্দর। পায়ের পাতার বদলে ওই মেহগনি কালো লোমশ পায়ের শেষে একজোড়া ঘোড়ার খুর। রাধা সুন্দরের ভয় আরো বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে নিজের দুটো হাত কোনো কিছু চাওয়ার ভঙ্গিতে ওর দিকে এগিয়ে দিল রিক্সাওয়ালা। রাধা দেখল হাতটাও একই রকম লোমশ, আর হাতের তালুর জায়গাতেও রয়েছে এক জোড়া খুর। চিৎকার করে ছিটকে দৌড় দিল রাধা সুন্দর। দৌড়তে দৌড়তে সে শুনল তার পিছনে যেন একটা ঘোড়া ডেকে উঠল। শেষ সাহসটুকু নিয়ে একবার পিছনে ফিরল রাধা, কিন্তু কোথায় সে রিক্সা, কোথায় চালক? রাধা দেখল একটা অতিকায় কালো ঘোড়া ঝড়ের বেগে অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছে আরো গাঢ় অন্ধকারে। কোনো ক্রমে টলতে টলতে ইউসুফের দোকানে ঢুকলো রাধা। দোকানের এক কোণে ঠেস দিয়ে ইউসুফ বিড়ি ফুঁকছিল। রাধাকে সে চিনত। ওকে অমন হাঁফাতে দেখে সে জিজ্ঞেস করল, কি ভাইজান, কি হয়েছে? রাধা সুন্দর তখনও থেকে থেকে শিউরে উঠছে। প্রথমে কাঁপা হাতে একটা সিগারেট ধরালো। এখন একটু সাহস আনা দরকার। সিগারেটে দুটো টান দিয়ে রাধা বলল, খুর ইউসুফ মিয়া, খুর। খুর? একটু অবাক হলো ইউসুফ। রাধা বলল, আমি যে রিক্সা এলাম সে রিক্সাওয়ালা
মানুষ নয়, ওর হাত পা নেই। আমি আমি টাকা দিতে গেলাম, টাকা দিতে গিয়ে দেখলাম যে ওর হাতের জায়গায় ঘোড়ার খুর। বলতে বলতে বারবার শিউরে উঠল রাধা। রাধার কথা শুনে হাসতে হাসতে ইউসুফ বলল, ও এই কথা, তা দেখো তো ভাইজান, এই নাকি সেই খুর। কথাটা বলে দোকানের অন্ধকার থেকে নিজের হাত দুটো বের করে রাধা সুন্দরের সামনে ধরল ইউসুফ। রাধা সুন্দর দেখল সেই লোমশ মেহগনি কাঠের হাত, আঙুলগুলো ঘোড়ার খুর হয়ে গেছে। কাঁপতে কাঁপতে রাধা সুন্দরের হাতের সিগারেট মাটিতে পড়ে গেল। ইউসুফ বলল, এই খুরটায় দেখছিলে তো? আবার দৌড় লাগালো রাধা সুন্দর। দৌড়তে দৌড়তে ইউসুফ মিয়ার অট্ট হাসি শুনতে পেল সে। ইউসুফ ওকে ডাকছে, কি ভাইজান, কইয়া যা, এই খুরটায় দেখছিলে তো? এই খুরটায় দেখছিলে তো? কি বাজান বলছি, এই খুরটায় দেখছিলে তো? রাধা সুন্দরের তখন কোনো দিকে খেয়াল নেই। সে ছুটছে, দিক বিদিক জ্ঞান হারিয়ে সে ছুটছে। তার মনে হচ্ছে তার আশেপাশে যেন হাজার হাজার অশরীরী ঘোড়া বিক্রমগড়ের ছোট্ট গলিপথ দিয়ে দৌড়চ্ছে। ঘোড়ার শরীরের জান্তব গন্ধে গা গুলিয়ে এলো রাধার। ওই যে সামনে মেসের গলি, আর 10 পা, আর 5 পা, আর 3 পা। সেকেন্ডের মধ্যে দৌড়ে গলিতে ঢুকে মেসের দরজা আছড়ে পড়ল রাধা সুন্দর। আর অদৃশ্য ঘোড়ার দল সশব্দে দৌড়তে দৌড়তে এগিয়ে গেল গলির সামনের পথে। মেসের দরজা খোলাই ছিল। মেসে আগে সুকান্তদের ঘরের দরজা পড়ে, ওদের ঘরের দরজাটাও খোলা। রাধা দেখল চাদর জড়িয়ে রবিন একা শুয়ে আছে ওর খাটে। এতক্ষণে রাধা সুন্দর হাঁপ ছেড়ে বাঁচল। নিজের ভয়ার্ত শরীরটাকে কোনো মতে টেনে হিচড়ে ঘরের মধ্যে নিয়ে সুকান্তর খাটের উপর এলিয়ে পড়ল সে। রাধাদাকে ঘরে ঢুকতে দেখেই বিছানায় উঠে বসেছিল রবিন। সে বলল, কি ব্যাপার রাধা, কি হলো? এতক্ষণে বৈদ্যুতিক আলো আর একটা চেনা মুখ দেখে একটু সাহস ফিরে পেয়েছে রাধা। সে বলল, ভাই বিশ্বাস করবি না, আজকে কি দেখলাম আমি। রবিন বলল, কি দেখেছ? রাধা সুন্দর তখন ভয়ার্ত গলায় পুরো ঘটনাটা খুলে বলল রবিনকে। সমস্ত কথা মন দিয়ে শুনল রবিন। তারপর বেশ শান্ত সুরে চাদরের তলা থেকে নিজের হাত দুটো বের করে রাধা সুন্দরের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো রাধাদা, এইটাই কি সেই খুর যেটা তুমি দেখেছ? এইবার আর নিজেকে সুস্থ রাখতে পারল না রাধা সুন্দর। সুকান্তর খাটের উপরে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান হারাতে হারাতে সে শুনতে পেল রবিনের উন্মাদ প্রায় হাসিতে ভরে উঠেছে সারা ঘর। এইটাই সেই খুর, দেখো তো রাধাদা, এইটাই কি সেই খুর? এই খুরটাই দেখেছিলে? পরের দিন রাধা সুন্দরের যখন জ্ঞান ফিরল তখন দুপুর। জ্ঞান ফেরার পর প্রথম কয়েক সেকেন্ড কিছুই মনে করতে পারছিল না সে। শেষে সবটা যখন তার মনে পড়ল, নিজেই দ্বন্দ্বে পড়ে গেল রাধা। দিনের আলোয় যে কোনো অলৌকিক জিনিসকেই মিথ্যে মনে হয়। রাধারও এখন সেটাই মনে হচ্ছিল। হয়তো রাতে চূড়ান্ত নেশা হয়ে গেছিল, তাই অমন ভুলভাল জিনিস সে দেখেছে।
এমন সময় রবিন এসে ঢুকলো মেসের ঘরে। রবিনকে দেখে হঠাৎই রাধাসুন্দরের অন্তরাত্মা আঁতকে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল। রবিন অবশ্য ওকে দেখে হেসে বলল, আরে রাধাদা, কবে এসেছো? ভুরু বাঁকিয়ে রবিনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাধা বলল, কাল রাতে। রবিন বলল, ও আচ্ছা, আমি তো এই এখন এলাম। বাড়িতে সব ঠিকঠাক? ঘাড় নাড়ল রাধা। হ্যাঁ। আরো কিছু হয়তো বলতে যাচ্ছিল রাধা, তার আগেই ওর ফোনটা বেজে উঠল। সুকান্ত কল করেছে। রাধা ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে সুকান্ত বলল, রাধা, তোমার ফোনের কি হয়েছিল? রাধা সুন্দর বলল, ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। বল। সুকান্ত বলল, আরে গত মঙ্গলবার থেকে কতবার তোমায় ফোন করেছি, অত পেলামই না। একটা ঘটনা ঘটেছে, তুমি কিছু জানো? রাধা সুন্দর বলল, না তো, কেন, কি হয়েছে? সুকান্ত একটু নরম গলায় বলল, রাধা, রবিন গত মঙ্গলবার ট্রেনে কাটা পড়েছে। সিনেমা দেখে রাত করে বাড়ি ফিরছিল, তখনই স্পট ডেথ। সুকান্তর কথা শুনে বুকটা ধক করে উঠল রাধা সুন্দরের। কাঁপা চোখে সে তাকালো রবিনের দিকে। সামনেই রবিনের খাট। যে খাটের পাশে দাঁড়িয়ে রবিন এখন জামা কাপড় চেঞ্জ করছে। জামা চেঞ্জ করতে করতেই খাটে বসা অদৃশ্য কোনো ব্যক্তির সাথে যেন সে কথা বলছে। রাধার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে থাকল। সে শুনতে পেল, কেমন আছেন স্যার? বাড়িতে সব ভালো তো? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।